আচ্ছা, আমরা দেখেন ট্যাক্সের যে অঙ্কে আমরা আজকে চলে আসছি। আমরা গতদিন অর্থাৎ গত যে আমাদের ক্লাস ছিল সেই ট্যাক্সের আমরা স- কোন অধ্যায় এবং কিভাবে অঙ্কগুলো আসতে পারে সেটা দেখছিলাম। এখন দেখেন আমাদের এখানে প্রথম যে আমরা অধ্যায়টা নিয়ে আলোচনা করব বা দেখব সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ ভ্যাট। এই ভ্যাট জিনিসটা কি? আমরা প্রত্যেকটি পণ্য যখন ক্রয় করি তখন তার সাথে একটা ভ্যাট দিয়ে থাকি, অর্থাৎ সেই ভ্যাটটা সেই পণ্যের যে দাম সেই দামের সাথে আমাদের যুক্ত করা থাকে। কিছু কিছু প্রতিষ্ঠান সেটা যুক্ত করে রাখে, আর কিছু কিছু প্রতিষ্ঠান আবার বলে যে আমার পণ্যের দাম এত এবং আমি তার উপরে 15% ভ্যাট দিয়ে আপনাকে পণ্য ক্রয় করতে হবে। বিষয়টা এরকম। তাহলে সেটা যদি ভাইয়া, হয়, হ্যাঁ বলেন। বলতেছি যে সবাই বলতেছিল আমাদের ইন কোর্স পরীক্ষায় সরকারি চাকরি হতে আয় একটা ম্যাথ দিবে ম্যাডাম। তো বলতেছিল ওই বিষয়ে একটু পড়ালে ভালো আপনাদের হতো। ইন ইন কোর্সের ডেট দিয়ে দিছে? জি জি, 27 তারিখ থেকে পরীক্ষা, প্রথম ইন কোর্স। 27 তারিখ থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চাকরি হতে আয়ের অঙ্ক দেওয়ার কথা হ্যাঁ বলছে হ্যাঁ, তাই? সরকারি চাকরি হতে আয়। হ্যাঁ হ্যাঁ, মানে সহজ একটা দেবে তাই বলছে এমনি। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে চাকরি হতে আয়ের আগামী যে আমার ক্লাস আছে, আগামী ক্লাসে তাহলে একটা চাকরি হতে আয়ের অঙ্ক একটা করায় দেবানি, ঠিক আছে? কারণ আজকে আমার কাছে তো রেডি নাই ওটা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কারণ ওটা রেডি না করে তো অঙ্ক করায় দিতে পারবো না আপনাদের। ধন্যবাদ আপনাকে বলার জন্য, কারণ যাই হোক বলবেন, যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যা বলবেন। তাতে তাতে আমাদেরও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। তাহলে এটা আমরা করি আজকে। দেখেন তাহলে বলছে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। এই যে ভ্যাট, দেখেন আমাদের যে একটা টেবিল, একটা প্রথম অবস্থা আমরা একটা টেবিল দেখবো যে টেবিলটা কেমন বা কিভাবে আমাদেরকে করতে হবে। এই আসলে এগুলো একটা ফরম্যাট রিলেটেড অঙ্ক, এক কথায় বলা যায়। তাহলে প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো, পরবর্তীতে মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী। অর্থাৎ আমাকে এখানে দুইটা নির্ণয় করতে হয়। একটা হচ্ছে মূল্য সংযোজন কর, অর্থাৎ আপনি আপনার যে মূল্য বা বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য আপনার কতটুক, বিক্রয় মূল্যের উপরে কতটুক আপনার কাছে ভ্যাট আছে। অর্থাৎ আপনি যে একটা পণ্য তৈরি করতে ধরে নেন 100 টাকা ব্যয় করলেন, সেখানে আপনি মনে করলেন যে আমার কিছু লাভ আছে, ধরে নেন আমি 5 টাকা লাভ করব, তাহলে 105 টাকা মূল্য হলো। এবং এই 105 টাকার উপরে আপনাকে আবার 15% ভ্যাট তৈরি করতে হবে। অর্থাৎ ভ্যাট ধরে আপনাকে অঙ্ক ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে অংশটা আমরা দেখছিলাম, তাহলে দেখলাম কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রথম বলছিল যে আমার প্রতিষ্ঠানের নাম যেটা দেওয়া থাকবে, তারপরে মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী, অথবা আপনি লিখতে পারেন যে আপনার যে খরচ হয়েছে অর্থাৎ উৎপাদিত পণ্যের খরচের বিবরণী, এভাবেও লিখতে পারেন। আর আমাকে আরো একটা ছক তৈরি করতে হবে, সেটা হচ্ছে মূসক। তাহলে এই দুইটা জিনিস আপনাকে নির্ণয় করতে হবে, সেটা একটু পরে বোঝাচ্ছি। দেখেন এই যে অংশটা আমরা দেখছি এখন, প্রথমে কি আছে? প্রারম্ভিক কাঁচামাল। আপনি যে কাঁচামালটা আপনার কাছে আছে, প্রারম্ভিক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে যদি প্রারম্ভিক না থাকে তাহলে আপনার সরাসরি কাঁচামাল কুড়ায়। যদি আমার কাছে প্রারম্ভিক কাঁচামাল থাকে তাহলে দেখেন প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ করতে হবে কাঁচামাল কুড়ায়। যদি সেই ক্রয় সম্পর্কিত কোনো কিছু থাকে, যেমন আন্তঃপরিবহন, অর্থাৎ ওই পণ্যগুলো নিয়ে আসার জন্য যে খরচটা হয়েছে, সেই আন্তঃপরিবহন সেটা যোগ করতে হবে। অর্থাৎ সেটা কাঁচামালের ব্যয়ের সাথে যুক্ত হয়। পরবর্তীতে আছে সমাপনী মজুত পণ্য বাদ বা সমাপনী কাঁচামাল বাদ। অর্থাৎ আপনি যে একটা পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামাল আপনার কাছে অন্য বছরের ব্যবহার করার পর এই বছর বা গত মাসে ব্যবহার করার পর এই মাসে যতটুকু আপনার কাছে ছিল, সেই অংশটাকে বলা হচ্ছে প্রারম্ভিক। পরবর্তী আপনি এই মাসে বা এই বছর যতটুকু কিনছেন সেটা হচ্ছে ক্রয়। আর যদি আপনার কাছে এই ক্রয়ের জন্য যে পরিবহন ব্যয়, সেটাকে বলা হচ্ছে আন্তঃপরিবহন। আর যে এই সকল কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ ধরেন আপনার কাছে আপনি মনে করেছিলেন আপনি 100 পিস কোনো একটা দ্রব্য উৎপাদন করবেন, সেই 100 পিস উৎপাদন করার পর আপনার কাছে কিছু কাঁচামাল রয়ে গেছে, সেটা হচ্ছে সমাপনী কাঁচামাল, তাহলে সেটা বাদ দিতে হবে। এই একটা পার্ট তাহলে মনে রাখতে হবে, এই হচ্ছে একটা পার্ট। এই পার্টটা করে আপনাকে সরাসরি ক্যালকুলেশন এই অংশে যেয়ে বসছে, ঠিক আছে? পরবর্তী যদি যান, পরবর্তী দ্বিতীয় পার্ট, এই যে একটা একটা পার্ট দেখেন, এই যে হ্যাশ চিহ্ন দেওয়া আছে একটা করে পার্ট। এবার বলছে কি ব্যবহৃত কাঁচামাল। এই যে ব্যবহৃত কাঁচামাল কি, এই তাহলে যে অংশটা আপনাকে বেরোলো এই অংশটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামালের সাথে যদি আপনি প্রত্যক্ষ খরচ সমূহ যুক্ত করেন বা যোগ করেন তাহলে আপনি মুখ্য ব্যয় পাবেন। প্রত্যক্ষ কাঁচামালের খরচ কি কি আছে দেখেন, প্রত্যক্ষ মজুরি আছে,
অন্যান্য প্রত্যক্ষ খরচ আছে, তাহলে আপনাকে এই যে আপনি যে ব্যবহৃত কাঁচামাল পাইলেন, এই ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ সমূহ যখন আপনি যুক্ত করবেন, প্রত্যক্ষ কাঁচামাল, এই সরি, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এগুলো যখন যুক্ত করবেন, তখনই আপনার আসবে মুখ্য ব্যয়। তাহলে এই অংশটা দেখেন, যদি একাধিক থাকে এখানে যোগ করে আপনি এখানে বসাবেন ফলটা, বসায় এই দুইটা অংশকে যোগ করে সেটা আসছে কি মুখ্য ব্যয়। তাহলে যখন আপনার কাছে না মুখ্য ব্যয় আসলো, পরবর্তীতে দেখেন মুখ্য ব্যয়ের পরে আপনার আসছে কি কারখানা উপরিব্যয়। তাহলে এই কারখানা উপরিব্যয়ের ভিতরে আবার কি কি আছে দেখেন, পরোক্ষ মজুরি অর্থাৎ কারখানা সম্পর্কিত যে সকল খরচ সব এখানে থাকবে। কি বলছে, পরোক্ষ মজুরি কাঁচামাল অথবা শ্রমিক যে কোনো কিছুর উপরে হতে পারে শ্রম, কারখানার বেতন অর্থাৎ কারখানা ভাড়া বা কারখানা বেতন, কারখানা শ্রমিকের বেতন যদি এরকম বলতো তাহলে সেটা আসবে, কারখানা ভাড়া, কারখানা মেরামত খরচ, কারখানার যে যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতির অবচয়, যদি এইগুলো আসে তাহলে এগুলো সব কি আছে আমার কারখানা সম্পর্কিত ব্যয়। তাহলে এই কারখানা সম্পর্কিত যে ব্যয়টা সেটা হচ্ছে কারখানা উপরিব্যয়ের মধ্যে যাবে। তাহলে দেখেন সেই টোটাল অংশটাকে আপনি এখানে ক্যালকুলেশন করবেন, করে যেটা আপনার ফাইনাল আসবে সেই অ্যান্সারটা এখানে বসাবেন। তাহলে দেখেন এইখানে আপনার কাছে তিনটে এন্ট্রি আসছে। তাহলে প্রথম যে কাঁচামালের অংশটুকু ক্যালকুলেশন করে আসছিল ব্যবহৃত কাঁচামাল, তারপরে সেখান থেকে আমার প্রত্যক্ষ খরচ সমূহ বাদ দেওয়ার পরে আমার আর যোগ করে আসলো কি, আসলো হচ্ছে মুখ্য ব্যয়। পরবর্তীতে সেখান থেকে আমার মুখ্য ব্যয়ের সাথে আবার কারখানা উপরিব্যয় যোগ করলে আসছে কি আমাদের কাছে মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তাহলে দেখেন এই অংশটা তাহলে মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় আপনার কাছে আসলো। পরবর্তীতে এই কারখানা ব্যয়ের পর দেখেন আপনার কাছে আছে যোগ প্রারম্ভিক মজুত পণ্য। এই যে প্রারম্ভিক মজুত পণ্য আপনার কাছে দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য, আবার দেখেন এখানে বলা আছে চলতি কার্য। প্রারম্ভিক মজুত পণ্যের চলতি কার্য অর্থাৎ যে পণ্যটা নিয়ে আমরা কাজ করছি অর্থাৎ চলমান, সেই পণ্যের যে প্রারম্ভিক মজুত আছে সেটা যোগ করতে হবে। আর সেই পণ্য অর্থাৎ যদি গত অংশের আমার যদি কিছু থাকতো সেটা, আবার যদি সমাপনী অর্থাৎ আমাদের যে অংশটা বাদ থাকবে সেটা হচ্ছে সমাপনী, সেটা আমাকে বাদ দিতে হবে। তাহলে দেখেন সেই অংশটা এখানে এসে মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের সাথে যোগ হচ্ছে প্রারম্ভিকটা, বাদ হচ্ছে সমাপনীটা। দেখেন এর আগেও আমি যখন ক্যালকুলেশন দেখছিলাম প্রথম অংশে, দেখেন তো প্রারম্ভিকটা এখানেও কিন্তু মূলত যোগ সম্পর্কে ছিল, সমাপনীটা বাদ সম্পর্কে ছিল। অর্থাৎ এই অঙ্কের মধ্যে সমাপনী প্রারম্ভিক যে অংশটা আছে, সমাপনীটা সবসময় বাদ যাবে আর প্রারম্ভিকটা সবসময় যোগ হবে। তিন ধরনের প্রারম্ভিক সমাপনী এখানে পাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখেন এই পর্যন্ত যখন আমরা মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের সাথে আমরা যখন প্রারম্ভিক মজুত পণ্য অর্থাৎ চলতি কার্য আর সমাপনী মজুত পণ্য চলতি কার্য যোগ বিয়োগ করলাম, তখন আমার যে মানটা আসলো সেটাকে বলা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় অর্থাৎ আপনার পণ্য উৎপাদন করতে কতটুকু খরচ হয়েছে, সেই পণ্যের উৎপাদন ব্যয় বা পণ্যের উৎপাদিত পণ্যের ব্যয়। পরবর্তীতে দেখেন আবার একইভাবে আপনার কাছে এই উৎপাদিত পণ্যের ব্যয় যখন আপনি ক্যালকুলেশন করলেন, তখন আপনার কাছে আরো একটা শর্ত চলে আসে। উৎপাদিত পণ্যের ব্যয় হলো, তারপরে দেখেন তার সাথে আবার কি হচ্ছে, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত অর্থাৎ চূড়ান্ত পণ্য যেটা আমার কমপ্লিট হয়ে গেছে, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত, চূড়ান্ত পণ্য যেটা সেটা যোগ, আবার উৎপাদিত পণ্যের সমাপনী মজুত, চূড়ান্ত পণ্য সেটা আবার বাদ হবে। তাহলে এই অঙ্কের মধ্যে আপনার প্রারম্ভিক সমাপনী সর্বোচ্চ তিন ধরনের দেওয়া থাকতে পারে। একটা আপনার কাঁচামালের, একটা আপনার চলতি কার্যের, আর একটা চূড়ান্ত পণ্যের। তাহলে এই যে অংশটা আমরা যখন আবার এখানে দেখলাম, আমাদের কাছে এই তিনটা জিনিস যখন ক্যালকুলেশন হলো, এই ক্যালকুলেশনটা হইলে দেখেন আবার এখানে কি আসছে আমাদের, এখানে আমাদের কি আসছে তাহলে, এই যে অংশটা আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে এই উৎপাদিত পণ্যের ব্যয় আমার আবার দুইটা ছিল, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত আর উৎপাদিত পণ্যের সমাপনী মজুত। এই অংশটা ক্যালকুলেশন করলে আমাদের আরো একটা শর্ত চলে আসলো এটা। তাহলে এই অংশটা একটু আগে পরে আছে এইখানটাতে। তাহলে এটাকে বলা হচ্ছে কি বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। তাহলে আমরা যে অংশটা বিক্রয় করব যে পণ্যগুলো, সেই বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ও আমরা পেয়ে গেছিলাম। এখন বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় যখন আমরা পাইলাম, পরবর্তীতে দেখেন তার সাথে আরো কি কি যোগ হচ্ছে।
যোগ হচ্ছে কি বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয়, আহ বিক্রয় কর্মীর বেতন, বিজ্ঞাপন খরচ, অনাদায়ী দেনা, অফিসের বেতন, অর্থাৎ অফিসের বেতন কি বিক্রয় অফিসের বেতন, বিক্রয় অফিসের ভাড়া বা খরচ। তাহলে এইগুলো যখন আমরা বিক্রয়ত পণ্যের উৎপাদন ব্যয়ের পরে যখন আমরা এই অংশটা ক্যালকুলেশন করছি বিক্রয় ও প্রশাসনিকের মধ্যে, তাহলে এই অংশটা আবার আমাদের যখন যোগ হচ্ছে তখন যোগ করলে আসছে আমাদের কাছে কি যোগ মোট ব্যয়। তাহলে এই যে মোট ব্যয় যে অংশটা আসছে, এই মোট ব্যয়ের সাথে আমাদের আবার একটু শর্ত আছে। মোট ব্যয় যখন আমরা পেয়ে গেছি তখন তার সাথে আমাদেরকে মুনাফা যোগ করতে হবে। তাহলে দেখেন যোগ মুনাফা, তাহলে এই মুনাফা আপনার আবার এখানে যোগ করতে হবে। মুনাফা যোগ করার পর তারপরে আবার ভ্যাট যোগ করতে হবে 15%, ভ্যাট সবসময় 15% যোগ করতে হবে। যোগ করে আপনার কাছে আসবে বিক্রয় মূল্য। তাহলে আমরা একটা পণ্যের বিক্রয় মূল্য যদি পেতে চাই তাহলে আমাকে কয়টা স্টেপ করতে হচ্ছে? প্রথম স্টেপ ছিল আমাদের কি, প্রথম স্টেপ ছিল আমাদের কাঁচামালের অংশ। কাঁচামাল যখন ক্রয় বিক্রয় কমপ্লিট অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য কমপ্লিট এবং ক্রয় কমপ্লিট, পরবর্তীতে আসছিল আমাদের সেই অংশটাকে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের থেকে আমি যদি প্রত্যক্ষ খরচ সমূহ আমরা যদি যোগ করি তাহলে আসে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি কারখানা ও পরিব্যয় যোগ করি তাহলে আমাদের আসে মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের সাথে যদি আমি চলতি কার্য যোগ এবং প্রারম্ভিকটা এবং চলতি কার্যের সমাপনী বাদ দিই তাহলে আমাদের আসে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমি উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত, চূড়ান্ত পণ্য যোগ এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুত, চূড়ান্ত পণ্য বাদ দিই তাহলে আমাদের আসে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে আমি যদি বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় সমূহ যোগ করি তাহলে আমাদের আসে মোট ব্যয়। আর এই মোট ব্যয়ের সাথে যখন আমরা মুনাফা যোগ করব, মোট ব্যয়ের সাথে যখন আমরা মুনাফা যোগ করব তখন আমাদের কাছে যে অংশটা আসবে, মোট ব্যয়ের সাথে আমাদেরকে দুইটা জিনিস যোগ করতে হবে, তাহলে মাথায় রাখতে হবে একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে, তাহলে মুনাফা যখন যোগ করব তার নাম হচ্ছে ভ্যাট আরোপযোগ্য মূল্য। আর এই ভ্যাট আরোপযোগ্য মূল্যের উপরে আমি 15% ভ্যাট কাটবো। সেই 15% ভ্যাট আবার যদি আমি যোগ করি, যোগ করলে আমার আসবে বিক্রয় মূল্য। এখন বলেন এই যে একটা সার সংক্ষেপ আপনারা বুঝলেন এই টেবিলটা, কারো কোনো প্রশ্ন আছে কোথাও? তাহলে কি বোঝা যাচ্ছে যে অঙ্ক করতে গেলে আপনাকে এই টেবিলটাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে? শুধু মুখস্থ রাখলে হবে না বা মনেও রাখলে হবে না, একটু বুঝতে হবে, বুঝে মনে রাখতে হবে, তাহলে আপনার পক্ষে অঙ্কগুলো করা ভালোভাবে সম্ভব হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে এই টেবিল জি। নিয়ে? না ভাইয়া। আচ্ছা, না ভাইয়া। এরপরে দেখেন, এরপরে আমাদের টেবিলটা কাছে গ্রুপে দিয়ে দিন। আবার একটা শর্ত আসছে। অর্থাৎ আমাদের এখানে সবসময় দুইটা কাজ করতে হয়। একটা আপনার কাছে যে পণ্যের উৎপাদন করতে যে যে সকল ব্যয় হয়েছে তার সাথে লাভ এবং ভ্যাট যোগ করে একটা অংশ নির্ণয় করতে হয়। আর একটাকে বলা হয় মূল্য সংযোজন কর বা মূসক। এই মূসক নির্ণয় করতে হয়। মূসক জিনিসটা কি? এটা হচ্ছে, আপনি দেখেন আপনি যখন পণ্য বিক্রয় করছেন তখন এই পণ্য বিক্রয় করছেন, আপনি দেখেন এখানে বলা আছে বিক্রয় মূল্যের উপর ভ্যাট, বিক্রয় মূল্য গুণ 15% ভাগ 115। অর্থাৎ আপনি যে বিক্রয় মূল্যের উপরে যে ভ্যাটটা আপনি ওখানে হিসাব করে আসছেন সেই অংশটা ক্যালকুলেশন করা হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য আপনার যে মোট বিক্রয় মূল্য আসছিল ভ্যাট মুনাফা যোগ করে, খরচ ভ্যাট মুনাফা সবকিছু যোগ করে আপনার যে মূল্যটা আসছিল সেই মূল্যটা আমরা বিক্রয় মূল্য ধরছিলাম। আর এই বিক্রয় মূল্যের উপরে ভ্যাট যখন আমরা নির্ণয় করব, দেখেন বিক্রয় মূল্য গুণ 15% গুণ 15 ভাগ 115। কারণ এইটা অংশটা এই বিক্রয় মূল্যের মধ্যে আছে এই কারণে 115। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যদি কখনো মধ্যে থাকে সেখান থেকে যদি বের করে নিয়ে আসতে হয় তাহলে যে পার্সেন্টেজ করতে হয় সেই পার্সেন্টেজের অংশটা উপরে গুণ আর 100-র সাথে সেই অংশটা যোগ করে নিচে ভাগ করতে হয়। তাহলে সেই অংশটা করে আমরা এই অংশটাকে পাবো। পরের অংশে দেখেন ব্যবহৃত কাঁচামালের ভ্যাট, অর্থাৎ আপনি যখন আবার পণ্য কিনেছেন, অর্থাৎ আপনি যখন তাকে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হিসেবে যখন আপনি পণ্য কিনেছেন, কাঁচামাল, কাঁচামাল পণ্যের কাঁচামাল, অর্থাৎ আপনি যে পণ্যটা উৎপাদন করবেন সেই উৎপাদিত পণ্যের কাঁচামাল যে আপনি কিনেছেন,
এই উৎপাদিত পণ্যের যে কাঁচামাল, এই উৎপাদিত পণ্যের কাঁচামালটা আপনাকে কি করতে হবে, ওর উপরে আপনি ট্যাক্স দিয়ে আসছিলেন তাকেও, তাহলে সেই ট্যাক্সটাকে আপনার বাদ দিতে হবে। তাহলে এই যে ব্যবহৃত কাঁচামালের উপরে ভ্যাট, এই ব্যবহৃত কাঁচামালটা আমার কি প্রথম, একেবারে প্রথম পার্ট। সেখানে আমাদের কি কি ছিল? সেখানে আমাদের ছিল মাত্র তিনটা এন্ট্রি, বা তিনটা বা চারটা এন্ট্রি। প্রথম আমার প্রারম্ভিক পণ্য, অর্থাৎ যদি কোনো কিছু থাকে মজুদ। পরবর্তীতে আমার কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়ের সাথে যদি আমাদের আন্তঃপরিবহন থাকে তাহলে সেটা, এবং এর থেকে আমার সমাপনী কাঁচামালটা বাদ। বাদ দিলে আমাদের কিন্তু হয় ব্যবহৃত কাঁচামালের যে ব্যয় সেটা। তাহলে এই ব্যবহৃত যে কাঁচামালের ব্যয় যেটা আছে, ওর উপরেও আপনাকে ভ্যাট কাটতে হবে। তাহলে ওর উপরেও আপনি তাকে ভ্যাট দিয়ে আসছেন কত পার্সেন্ট? 15%। তাই 15/115 ক্যালকুলেশন করে এই যে অংশটা আসছে, এই দুইটা অংশের যে বিয়োগফল, সেই বিয়োগফলটাই আপনাকে ভ্যাট হিসেবে সরকারকে প্রদান করতে হবে। তাহলে আপনি এই মূসকটা নির্ণয় করতে হয় এই জন্য, আপনি যে মোট ভ্যাট আপনার কাছে আসছে, এই মোট ভ্যাটের মধ্যেও আপনি যে উৎপাদন করার জন্য যে পণ্য কিনেছিলেন কাঁচামাল হিসাবে, সেই কাঁচামালের উপরেও আপনি ভ্যাট দিয়ে আসছেন, সেই অংশটাকে বাদ দিয়ে ক্যালকুলেশন করার জন্য আপনার এই মূল্য সংযোজন কর নির্ণয় করতে হবে। ঠিক আছে? এখানে কি কোনো প্রশ্ন আছে মূল্য সংযোজন করের উপরে? পরে দেখেন, আমার আর দুইটা লাইন লেখা আছে। মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আপনি মুনাফা কিভাবে নির্ণয় করবেন? মুনাফা যদি নির্ণয় করতে হয়, যদি কখনো মোট খরচের উপর মুনাফা বলা থাকে, তাহলে যে মোট খরচ আছে তার উপরে যে পার্সেন্টেজ বলা থাকবে মুনাফা, সেটা দিয়ে আপনার গুণ করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন করতে হবে। আর যদি কখনো বিক্রয়ের উপরে মুনাফা বলা থাকে, তাহলে আপনাকে বিক্রয় মূল্য গুণ যত পার্সেন্টেজ, আর নিচে দেখেন আবার 100 থেকে মাইনাস তত পার্সেন্টেজ বাদ দিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা মোটামুটি আমরা পরে বুঝবো এই নিচের পার্টটা। কিন্তু আমরা এই যে মূল্য সংযোজন কর আর আমাদের যে মোট খরচ নির্ণয় বা বিক্রয় মূল্য নির্ণয়, এই দুইটা পার্ট মনে হয় বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন আমরা একটা অঙ্কের দিকে একটু যাব, আমরা একটু অঙ্ককে বোঝার চেষ্টা করব কেমন ভাবে থাকতে পারে। দেখেন আপনাদের কাছে একটা ক্লাস ওয়ার্ক হিসেবে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা 2000 এই জাতীয় বিশ্ববিদ্যালয় 2011 সালে আসছিল। সেখানে সালটা উল্লেখ করা আছে, পাশে বলছে এবিসি লিমিটেড এর 2024 সালের 30 জুন পর্যন্ত, 30 জুন সমাপ্ত বছরের জন্য বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য নিম্নে দেয়া হলো। আচ্ছা, সবাই কি যুক্ত আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। সম্ভবত জি নেটওয়ার্কে ভাইয়া। কোনো ঝামেলা হয়েছিল। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই যে অংশটা এখন দেখছিলাম, তাহলে আমাদের কাছে যে সত্যটা দেওয়া আছে সেটা এই একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কে কি বলছে? প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে, সমাপনী কাঁচামাল দেওয়া আছে, পরবর্তীতে প্রারম্ভিক চলতি কার্য দেওয়া আছে, সমাপনী চলতি কার্য দেওয়া আছে। প্রারম্ভিক কার্য, সমাপনী চলতি কার্য, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, সমাপনী তৈরি পর্যন্ত মজুদ, কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরিব্যয়। আমার কাছে বেশ কিছু শর্ত দেওয়া আছে। এই শর্ত দিয়ে আপনাকে বলছে আরো একটা দেওয়া আছে, প্রশাসনিক ও বিক্রয় ব্যয়, এটাও দেওয়া আছে। এটা দিয়ে আপনাকে এখন ক্যালকুলেশন করতে বলছে, যে এটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনে দেখেন তো কি বলছে আবার। বলছে কোম্পানি মোট খরচের উপর 20% হারে লাভ যুক্ত করে করে পণ্য বিক্রয় করে। তাহলে এই যে কোম্পানি, এই কোম্পানি কি করছে? 20% লাভ করতেছে, লাভ করে পণ্য বিক্রয় করছে এবং সে বিক্রয় মূল্য ধার্য করছে। আরো একটা শর্ত, 15% হারে তাকে মূল্য সংযোজন কর ধার্য করতে হবে।
তাহলে দুইটা শর্ত, আমার অঙ্কে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের উপরে ভিত্তি করে আমাকে বলছে যে আমাকে 20% লাভ করতে হবে, যে আমার যে মোট খরচ হবে তার উপরে, এবং আরো আমাকে 15% মূল্য সংযোজন কর সরকারকে দিতে হবে, অর্থাৎ সেটাও আমাকে আবার জনগণের কাছ থেকে উঠায় নিতে হবে, আর না হলে আমার নিজের পকেট থেকে দিতে হবে। তাহলে সেটা যদি আমি করতে চাই, আমার দেখেন অঙ্কটায় প্রথম কি কি একটু ভালোভাবে খেয়াল করব। প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে, সমাপনী কাঁচামাল দেওয়া আছে, আমার কি কাঁচামাল ক্রয় আছে অঙ্কের মধ্যে, আমরা ওই ছকটাকে বিবেচনা করার চেষ্টা করব। তাহলে ছকে প্রথমে কি ছিল, প্রারম্ভিক কাঁচামাল প্লাস, যদি আমরা কাঁচামাল কিনে থাকি তাহলে সেই নতুন কাঁচামালটা যোগ, অর্থাৎ কাঁচামাল ক্রয়, সেখান থেকে সমাপনী কাঁচামাল বাদ, কিন্তু যদি কখনো তার মধ্যে আবার ওই কাঁচামাল ক্রয়ের জন্য কোনো কিছু খরচ থাকতো, তাহলে সেটাও আমাকে আবার এখানে নিয়ে আসতে হতো। তাহলে সেই খরচ আমার এখানে দেওয়া নেই। তাই দেখেন, আমরা যদি অঙ্কের প্রথম পার্টটা একটু দেখতে চাই, প্রথম পার্টটা কিভাবে করা হয়েছে, দেখেন এখানে লেখা আছে প্রথম অবস্থায়, এবিসি লিমিটেডের মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী। প্রারম্ভিক কাঁচামাল কত টাকা, প্রারম্ভিক কাঁচামাল আমাদের দেয়া ছিল দেখলাম 1 লাখ টাকা। পরবর্তীতে কাঁচামাল ক্রয়, ওই ব্যক্তি কাঁচামাল করেছে, ক্রয় করেছে কত টাকা, 2,50,000 টাকার। তাহলে মোট যে অংশটা যোগ ছিল তাহলে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকার পরে আমার দেওয়া ছিল সমাপনী কাঁচামাল আছে আমার 25,000 টাকা। তাহলে এই সমাপনী কাঁচামালটা আমি বাদ দিয়ে দেখেন আমার সরাসরি পরবর্তী কলামে নিয়ে চলে যাচ্ছি, কত, 3,25,000 টাকা। এই 3,25,000 টাকা আমার তাহলে কি ব্যবহৃত কাঁচামাল। বুঝছেন বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এই ব্যবহৃত কাঁচামালের পর আমরা আবার একটু দেখবো আমাদের কাছে আর কি কি আছে। তাহলে প্রারম্ভিক ছিল, সমাপনী ছিল, এই দুটা বাদ চলে গেল আমার কাছে। পরবর্তীতে কাঁচামাল ক্রয়, সেটা আমার কাছে ছিল, এই তিনটা অংশ তাহলে আমার কমপ্লিট। আচ্ছা, আমরা যদি একটু ইন্টিগ্রেট করে রাখতে চাই এভাবে, এই একটা অংশ লেখা হয়ে গেছে আমাদের, এই একটা অংশ লেখা হয়ে গেছে, এবং কাঁচামাল ক্রয়টাও আমার কমপ্লিট, লাল করে দিলাম। আচ্ছা, এরপরে আমার কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমার কারখানা রিলেটেড। কারখানা রিলেটেড কেন, কারণ আমাদের সত্যে কি বলছিল, পরের কারখানা উপরিব্যয় যোগ করতে হয়। তাহলে কারখানা উপরিব্যয় যদি আমরা নিয়ে আসতে চাই, আমরা আবার একটু দেখে আসি কারখানা সম্পর্কিত কি আছে। দেখেন এখানে এই যে কাঁচার প্রত্যক্ষ খরচ সমূহ আছে, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি আছে, মুখ্য ব্যয় বের করতে হবে। তাহলে প্রত্যক্ষ যে খরচ, সেই প্রত্যক্ষ খরচের পার্ট আমার কি কি আছে। প্রত্যক্ষ খরচ দেখেন তো, প্রত্যক্ষ মজুরি আছে, আমাকে মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে তার জন্য প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ দেওয়া আছে আমার 1,20,000 টাকা, এই প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি ছাড়া আমার কি আর কোনো কিছু আছে এখানে? নাই, প্রত্যক্ষ খরচের মধ্যে। তাই দেখেন এখানে প্রত্যক্ষ খরচ সমূহের মধ্যে আমরা প্রত্যক্ষ খরচ দিয়ে কত টাকা নিয়ে আসছি, 1,20,000 টাকা। তাহলে এই যে প্রত্যক্ষ খরচ সমূহের প্রত্যক্ষ মজুরি 1,20,000 টাকা, তাহলে এটা ক্যালকুলেশন করে আমার 4,45,000 টাকা হয়েছে। এই 4,45,000 টাকা আমার কি তাহলে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমি যদি কারখানা উপরিব্যয় যোগ করি তাহলে আমি পাবো উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। আমাদের কাছে দেখেন কারখানা উপরিব্যয় ছিল 2,25,000 টাকা, দেখেন এখানে দেওয়া আছে। আমরা যদি একটু দেখে আসতে চাই, আমাদের কারখানা উপরিব্যয় দেখেন দেওয়া আছে এই যে 2,25,000 টাকা। তাহলে এই 2,25,000 টাকা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। পরে এবার কি আছে দেখেন, চলতি কার্য দেওয়া আছে, প্রারম্ভিক চলতি কার্য। তাহলে এই প্রারম্ভিকটা হবে যোগ, আর সমাপনীটা হবে বাদ। তাহলে প্রারম্ভিক আছে 80,000, সমাপনী আছে কত, 50,000। তাহলে 80,000 হবে যোগ, আর 50,000 হবে বাদ। দেখেন সেটা হয়েছে এরপরে। এইখানে দেখেন তাহলে আমার মুখ্য ব্যয় ছিল, কারখানা উপরিব্যয় ছিল, ক্যালকুলেশন করার পর আমার যে অংশটা আসছিল 6,70,000 টাকা। এই 6,70,000 টাকার সাথে আমার দেখেন মোট উৎপাদিত পণ্যের ব্যয় বা কারখানা ব্যয় আসছে। পরের অংশ আমার প্রারম্ভিক মজুত পণ্যের চলতি কার্য আর সমাপনী মজুতের চলতি কার্য। আপনি এই যে অংশটা দেখেন, আমি এখানে এই অংশটাকে এর থেকে এই অংশটা বিয়োগ করে এখানে দেখাইছি। আপনি যদি মনে করতেন যে 80,000, এই 6,70,000-এর সাথে 80,000 যোগ করব, যোগ করে যেটা আসবে তার থেকে আবার 50,000 বাদ দেব, দিলেও দেখবেন এই 7 লাখ টাকাই আসবে। ঠিক আছে? তাহলে আপনি এটাও করতে পারেন, এবং আমি যেটা করে রাখছি এটাও করতে পারেন, কারণ এই জায়গায় যোগের সাথে বাদ, তার মানে এটা যেটা আছে এর সাথে এটা বাদ, তাই আমি এই বাদটা দিয়ে এই জায়গায় বসাইছি। বুঝছেন? এটা যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আপনারা ওইভাবে ক্যালকুলেশন করতে পারেন, অর্থাৎ এর সাথে প্রথমে 80,000 যোগ, যে মানটা আসবে তার সাথে 50,000 বিয়োগ। বোঝা গেল? প্রশ্ন আছে এতটুকুতে?
না ভাইয়া। ভাইয়া তাহলে আমরা কি বলতেছি যে পাইলাম? উৎপাদিত পণ্যের ব্যয়। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছিলেন? আমাদেরকে এই হ্যাশ ব্যবহার করতে হবে। বুঝি না, এবার বলেন। ওই যে মুখ্য ব্যয়, তারপর আছে মোট ব্যয়, ওর সাইডে যে আপনি হ্যাশ এটা গুলো এটাই আছে হ্যাশ চিহ্ন এগুলো না আমরা ব্যবহার করতে পারেন, তখন এটা বিষয়টা কি একটু আগে পরে সরাই লিখবেন, যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন যে এটা এই এনটির এই যে অংশটা দেখেন। এই আমি এগুলো হ্যাশ দিয়ে লিখে দেখে রাখছি কেন? আপনাকে বোঝানোর জন্য। এর সাথে এর রিলেটেড না, জাস্ট এটাকে যাতে সুন্দর করে বোঝা যায়। একটু অ্যারো চিহ্ন দিয়ে রাখবেন অথবা একটা স্টার চিহ্ন দিয়ে রাখবেন। ঠিক আছে? যেটা আপনার এনটি হবে, অর্থাৎ একটা অঙ্ক দিয়ে আপনাকে এভাবে বলতে পারে যে মুখ্য ব্যয় দেখাও, উৎপাদন ব্যয় দেখাও, বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় দেখাও, তখন আপনাকে কি করতে হবে? ওর মধ্যে মধ্যে রিকোয়ারমেন্ট লিখে লিখে আসতে হবে। এক দুই তিন রিকোয়ারমেন্ট এর মধ্যে মধ্যে। তাহলে মুখ্য ব্যয় 1 নাম্বার, তাহলে 1 নাম্বার রিকোয়ার্ড এখানে ছোট্ট করে 1 লিখতে হবে। উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয় এখানে 2 লিখতে হবে। 3 নাম্বারে ধরেন চাইছে উৎপাদিত পণ্যের ব্যয়, তাহলে এখানে 3 নাম্বার লিখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা। এরপরে আমার কাছে কি ছিল? তাহলে আমি 7 লাখ পর্যন্ত আসছিলাম। এরপরে দেখেন আমাদের কাছে আরো আছে। আরো যে এন্ট্রি আমাদের কাছে আছে দেখেন। এবার প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত, এই যে এটা, তাহলে তৈরি পণ্যের মজুত আমার কি যোগ হবে, আর সমাপনীটা বাদ যাবে। আচ্ছা, এই প্রারম্ভিক সমাপনী বাদ যাওয়ার পর দেখেন আমাদের কাছে আর বিক্রয় প্রশাসনিক আছে 3,20,000 টাকা, তাহলে বিক্রয় প্রশাসনিক ভিতরে যাবে 3,20,000। তাহলে আমাদের 1,50,000 হবে যোগ, 75,000 হবে বিয়োগ। আচ্ছা, দেখেন এখানে এসে এই যে 1,50,000 টাকা দেখেন আমার যোগ হচ্ছে, 75,000 টাকা বিয়োগ হচ্ছে। এটা আমি ক্যালকুলেশন করে এখানে বসাইছি, এই যে 75,000 টাকা। তাহলে এই 75,000 টাকা ক্যালকুলেশন করলে 7,75,000 টাকা, এটা হচ্ছে আমার কি বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। এই বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় আমার যেটা আসছে, এর থেকে আমি যোগ কি করব? প্রশাসনিক। তাহলে আমার কাছে প্রশাসনিক ও বিক্রয়, অর্থাৎ বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় আছে 3,25,000 টাকা আমার সরাসরি দেওয়া ছিল। তাহলে এই যে 3,25,000 টাকা আমার কাছে দেওয়া আছে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের দেখেন মোট ব্যয় কত আসছে। আমার কাছে মোট ব্যয় আসছে, এই যে মোট ব্যয় আসছে 11 লাখ টাকা। এই টোটাল অংশটা আসছে আমার কত লাখ টাকা? 11 লাখ টাকা। এখন বলছিল এই 11 লাখের উপর আমাকে 20% মুনাফা করতে হবে। তাই দেখেন যোগ মুনাফা, 11 লাখ গুণ 20%, 2,20,000 টাকা। এই 2,20,000 টাকা আমার ক্যালকুলেশন করে আসছে কত? 13,20,000 টাকা। এটা তাহলে কি? ভ্যাট আরোপযোগ্য মূল্য। এই ভ্যাট আরোপযোগ্য মূল্যর থেকে আমাকে 15% ভ্যাট আরোপ করতে হবে। তাহলে এই যে 15% ভ্যাট আরোপ করলাম, 1 লক্ষ কত টাকা? 98,000 টাকা। তাহলে এই টোটালটা যোগ করে আমার বিক্রয় মূল্য আসলো কত টাকা? 15,18,000 টাকা। বলেন, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, এইবার আমার কিন্তু একটা পার্ট কমপ্লিট, বিক্রয় মূল্য আমার বের হয়ে গেছে। বিক্রয় মূল্য পড়ার পর আমাকে কি করতে হবে? মূসক নির্ণয় করতে হবে, বা মূল্য সংযোজন কর নির্ণয় করতে হবে। এই মূল্য সংযোজন কর বা মূসক নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হয়? বিক্রয় মূল্য, অর্থাৎ এই যে বিক্রয় মূল্যের উপরে ভ্যাট, আর বাদ ব্যবহৃত কাঁচামালের উপরে ব্যয় ভ্যাট। তাহলে বিক্রয় মূল্যের উপরে ভ্যাট, বিক্রয় মূল্য আমার কত ছিল? 15,18,000 টাকা। দেখেন 15,18,000 টাকা গুণ 15 ভাগ 115 ক্যালকুলেশন করলে 1,98,000 টাকা হাজার টাকা আসছে। এই যেটা, আর এইখানে যে আপনি ভ্যাট দিছেন না, এটা সব সময় সমান হবে। আপনার যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে তো আপনি তো ওর উপরেই ক্যালকুলেশন করবেন, তাহলে ওই দুইটা সবসময় কি থাকবে? সমান থাকবে। আর দেখেন আপনি কাঁচামাল, ব্যবহৃত যে কাঁচামাল আপনি করেছিলেন, ব্যবহার যেটা করেছিলেন, সেই ব্যবহৃত কাঁচামালের উপরে আপনাকে আবার ভ্যাটটা রেয়াত করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে এই যে দেখেন ব্যবহৃত কাঁচামাল আমার কাছে ছিল কত? 3,25,000 টাকা। তাহলে এই 3,25,000 টাকা আপনি যখন পণ্য কিনেছিলেন তখন আপনি দিয়ে দিছেন। তাহলে এর থেকে ওই 3,25,000 টাকার আপনাকে ভ্যাট বের করে নিয়ে আসতে হবে। তার জন্য দেখেন আমরা কি করছি, তার জন্য এই যে বাদ ব্যবহৃত কাঁচামালের উপরে ভ্যাট 3,25,000 গুণ 15 ভাগ 115 আসছে কত? 42,391 টাকা। তাহলে এই 1,98,000 থেকে 42,391 টাকা বাদ দিতে হবে, দিলে আমরা 1,55,609 টাকা আমাকে ভ্যাট সরকারকে পরিশোধ করতে হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে না ভাই। আপনাদের কাজ থাকবে এই যে অঙ্কটা তো একটু দেখবেন বাসায়। আর আপনাদের কাছে যে অংশটা আমি দিলাম, অর্থাৎ
যে ছকটা, এই ছকটাকে খুব ভালোভাবে দেখবেন। আপনাদের কাছে বই থাকলে বইতেও আছে, সেম ছক আছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, ভালো থাকবেন আপনারা। আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। দেখা হবে না, কথা হবে। ঠিক আছে।